সামান্য কমিয়ে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের, যোগ হবে খাতভিত্তিক ট্যারিফের সঙ্গে। ডক্টর ইউনূসকে ট্রাম্পের চিঠি ১ আগস্ট থেকে কার্যকর। বাংলাদেশের জন্য বিলিয়ন ডলারের রফতানি বাজার অস্ট্রেলিয়া, ইউরোপ আমেরিকার বিকল্প হিসেবে দারুণ সম্ভাবনাময়। পণ্যে বৈচিত্র্য এনে আয় বাড়ানো সম্ভব কয়েক গুণ। নির্বাচন ঘিরে সাংগঠনিক ভিত্তি জোরদারে তৎপর এনসিপি, সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা। সংস্কার বিচার ছাড়া ভোট হলে অংশগ্রহণ নিয়ে দ্বিধা। কর্মজীবন নিয়ে তরুণদের ভাবনায় পরিবর্তন, চাকরির বদলে বাড়ছে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। প্রশিক্ষণ, মূলধন সহায়তা ও বাজার তৈরিতে সরকারকে নজর দেওয়ার পরামর্শ। এবং দুর্যোগের কবলে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ, ভয়াবহ বন্যায় টেক্সাসে প্রাণহানি ছড়ালো ১০০, দাবানলে পুড়ছে স্পেন, ফ্রান্সের বনভূমি, জ্বলছে সিরিয়াও। সকালের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। শুরুতেই ট্রাম্প ট্যারিফ প্রসঙ্গ। পারস্পরিক বা পাল্টা শুল্ক ঠেকাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% ট্যারিফ নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর লেখা চিঠি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ট্রাম্প। এতে বলা হয়েছে, বাণিজ্য ঘাটতি পূরণে যথেষ্ট না হলেও সামঞ্জস্যতা দূর করতে এই হার নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাণিজ্য উপদেষ্টা সহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এরই মধ্যে বাংলাদেশি পণ্যের উপর পারস্পরিক শুল্ক ৩৫% নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার রাতে ট্রুথ সোশ্যালে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে শুল্ক সংক্রান্ত চিঠি পোস্ট করেছেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি বাংলাদেশের ট্যারিফ ও নন ট্যারিফ নীতিমালার ফল উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক কার্যকর হবে। বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট অসামঞ্জস্যতা দূর করতে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প লিখেছেন, বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে উৎপাদন করে তাহলে কোনো শুল্ক প্রযোজ্য হবে না। এক্ষেত্রে কোনো কোম্পানি উৎপাদন শুরু করতে চেয়ে আবেদন করলে তা কয়েক সপ্তাহের মধ্যে অনুমোদন দেয়া হবে। গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করা হয়। ট্রাম্প জানান, বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫, দক্ষিণ আফ্রিকা ও কাজাখস্তানে ৩০ এবং মিয়ানমার ও লাওসে ৪০% পর্যন্ত শুল্ক বসছে ১ আগস্ট থেকে। এসব দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেউ যদি পাল্টা শুল্ক আরোপ করে তবে যুক্তরাষ্ট্র সমপরিমাণ শুল্ক বাড়াবে। হোয়াইট হাউসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এটাই শেষ নয়, খুব শিগগিরই নতুন করে আরও ১২টি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা আসছে। নাদিম মারজান, সময় সংবাদ। বিকল্প রফতানি বাজার হিসেবে সম্ভাবনার হাতছানি অস্ট্রেলিয়ায়। ইউরোপ আমেরিকার বিকল্প ওশেনিয়া অঞ্চলের দেশটিতে বাংলাদেশের রফতানি $1 বিলিয়ন ছুঁই। এর নেতৃত্ব দিচ্ছে তৈরি পোশাক খাত। বিশ্লেষকরা বলছেন, নতুন নতুন পণ্য দিয়ে কয়েক গুণ রফতানি বাড়ানো সম্ভব। পাশাপাশি অস্ট্রেলিয়ান বিনিয়োগকারীদেরও আকৃষ্টর সুযোগও তৈরি হতে পারে। সানভির উপলের রিপোর্ট। আয়তনে বিশ্বের ষষ্ঠ বৃহত্তর দেশ অস্ট্রেলিয়া। ৩.৫ কোটি লোকের দেশটি বিশ্ব অর্থনীতিতে ২০তম অবস্থানে। ওশানিয়া অঞ্চলের দেশটিতে বাংলাদেশের রফতানি ও বিনিয়োগ সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যৌথ বাণিজ্যে টিফা চুক্তির ফলে রফতানিতে সুবিধা পায় বাংলাদেশ। তৈরি পোশাক, হোম টেক্সট, মাছ, কাঁকড়া, পাট, চামড়া, হস্তশিল্প রফতানি হয় সে দেশে।
বিপরীতে তুলা, গম, তেলবীজ, ডাল, কপার, জিঙ্ক, লোহা আমদানি করা হয়। গেল 5 বছরে তৈরি পোশাকের নেতৃত্বে রফতানি বাড়ছে, তবুও এখনও বাণিজ্য ঘাটতি রয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি জানান, রফতানি ঘাটতি কাটিয়ে বহুমুখী পণ্য রফতানির সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ। আমাদের জুটের যে প্রোডাক্টগুলো আছে, জুট প্রোডাক্টের ভেরি গুড মার্কেট ওখানে আছে। সাথে সাথে লেদার প্রোডাক্ট, আইটি সার্ভিসেস, সিজনাল ফ্রুট, তারপরে হোম ফার্নিশিং। অস্ট্রেলিয়াতে আমরা কিন্তু আছি 5 নম্বরে। হ্যাঁ, শুধু 10 থেকে 12% গার্মেন্টস প্রোডাক্টই হয়। তাই এটা এই মার্কেটটাকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে এটা ডাবল করা সম্ভব। শুধু রফতানি নয়, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের 10ম দেশ অস্ট্রেলিয়া। এই অঙ্ক আরও বাড়ানো সম্ভব। আমাদের শেয়ার মার্কেটের পাশাপাশি অস্ট্রেলিয়া এখন ম্যানুফ্যাকচারিং এর দিকেও তারা ঝুঁকছে। তারাও চাচ্ছে যে না, যে ইনভেস্টমেন্টগুলো তারা চায়নায় করেছে বা ভিয়েতনামে করছে, সাথে সাথে যেন বাংলাদেশও তারা করতে পারে। এখন আমাদের কাজ হবে যে তাদেরকে কনফিডেন্ট দেয়া। দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতে এবং রফতানি পণ্যের বহুমুখী সম্ভাবনা কাজে লাগাতে অক্টোবর মাসে সিডনিতে হতে যাচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো। সেখানে বাংলাদেশি পণ্যের প্রদর্শনী হবে। পাশাপাশি এফবিসিসিআই, বিজিএমইএ সহ ব্যবসায়ীদের শীর্ষ নেতৃবৃন্দ এবং ইপিবি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে যৌথ সেমিনারে অংশ নেবেন। উন্নয়নশীল দেশের কাতারে যখন আমরা উঠে যাবো, এলডিসি গ্রাজুয়েশন হলে, তখন কিন্তু আর এই শুল্ক ছাড়গুলো আমরা পাবো না। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের একটা সুন্দর সম্পর্ক আছে, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ। তো এইটাকে কাজে লাগিয়ে আমি মনে করি যে সামনে যে একটা এক্সপো হচ্ছে, যেটা অক্টোবরে অনুষ্ঠিত হবে, তো সেইটাও একটা মাইল ফলক হিসেবে কাজ করতে পারে। যদি মুক্ত বাণিজ্য চুক্তি হয় অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রেও এই ফোরাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলডিসি উত্তরণ সামনে রেখে কৌশল ঠিক করার এখনই সময়। তাই সম্ভাবনা কাজে লাগাতে এই আয়োজন সামনে রেখে এলডিসি পরবর্তী আলোচনাও এগিয়ে নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে সাংগঠনিক ভিত্তি জোরদার করতে কার্যক্রম চালাচ্ছে এনসিপি। জেলা উপজেলা পর্যায়ে গঠিত হয়েছে 2.5 শতাধিক কমিটি, বাকিগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এর মধ্যে সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড। সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সাধারণ মানুষের মধ্যে আবেদন বাড়ছে এনসিপির, তবে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হলে অংশগ্রহণ নিয়ে দ্বিধা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের পর পেরিয়েছে 4 মাস। এখন সাংগঠনিকভাবে গুছিয়ে ওঠার চেষ্টায় দলটি। আত্মপ্রকাশের পর থেকেই হত্যাযজ্ঞের বিচার, জুলাই সনদ ও সংস্কার নিয়ে সোচ্চার এনসিপি। দলটির আন্দোলনের মুখে এরই মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। সারা দেশে সংগঠন ছড়িয়ে দিতে তৃণমূল চষে বেড়াচ্ছেন শীর্ষ নেতারা। জুলাই মাস জুড়ে শুরু হয়েছে দলটির জুলাই পদযাত্রা, যাতে সাধারণ মানুষের উপস্থিতি নজর কেড়েছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে 34টি জেলা কমিটি ও 190টি উপজেলা কমিটি গঠিত হয়েছে। সারা দেশে কমিটি গঠন শেষ হবে দ্রুতই। পাশাপাশি যুব সংগঠন সহ পেশাভিত্তিক বিভিন্ন উইং গড়ে তুলছে এনসিপি। সম্প্রতি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি। দলীয় প্রতীক হিসেবে চেয়েছে শাপলা। এরই মধ্যে আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা দিয়েছে এনসিপির হাইকমান্ড। নিবন্ধনের সকল যে কাগজপত্র, দলিল, দস্তাবেজ যা যা লাগে তা সব কিছুই আমরা নির্বাচন কমিশনের কাছে অলরেডি জমা দিয়েছি। নির্বাচনের প্রিপারেশন আমরা নিচ্ছি। আমরা প্রত্যেক জেলা জেলা ধরেই কাজ করছি। সদস্য সচিব আখতার হোসেন বলছেন, তৃণমূলে আবেদন বাড়ছে এনসিপির, সাধারণের কাছে পৌঁছাতে নেওয়া হচ্ছে কর্মসূচি। তবে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হলে অংশ নেওয়া নিয়ে দ্বিধা রয়েছে। এনসিপি সারা দেশে খুব অল্প সময়ের মধ্যে যতটুকু পরিমাণ বিস্তার করতে পেরেছে, খুব অল্প সময়ের মধ্যে সামনেও আমরা সকলের কাছে আমরা পৌঁছে যেতে পারবো বলে আমরা আশাবাদী। সংস্কারবিহীন নির্বাচন, বিচারবিহীন একটা নির্বাচন, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রবিহীন একটা নির্বাচনের দিকে যদি সরকার ধাবিত হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আদতে অংশগ্রহণ করবে কিনা সে নিয়ে আমাদের মধ্যে দ্বিধা রয়েছে। সংসদ নির্বাচনের সঙ্গে সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে এনসিপি। সময় সংবাদ, ঢাকা। মেঘ বৃষ্টির দিন নিয়ে আবার এসেছে বর্ষা।
বাদল দিনে প্রকৃতিও সাজছে সবুজের সমারোহে। বর্ষার কাজল কালো রূপ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। চব্বিশের 8 জুলাই কোটা বৈষম্যের স্থায়ী সমাধানের দাবিতে গঠন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৬৫ সদস্যের সমন্বয়ক দল, যারা পরবর্তীতে নেতৃত্ব দেন গণ অভ্যুত্থানেও। তাই গণ অভ্যুত্থানের ইতিহাসে বেশ গুরুত্ব বহন করে এই দিনটি। এই দিনই শিক্ষার্থীদের পক্ষ থেকে আবারও আসে 3 দিনের আলটিমেটাম, কিন্তু স্বৈরাচার সরকারের পক্ষ থেকে মেলেনি কোনো কার্যকর পদক্ষেপ। কোটা আন্দোলন ঘিরে গত বছর কি ঘটেছিল সেই চিত্র তুলে ধরেছেন মাইমুনা হায়দার চৌধুরী। শঙ্কায় ঘেরা জুলাইয়ের রাতগুলো একটু একটু করে ছুটছে ভোরের দিকে। কে জানতো সেই ভোর আসবে রক্তাক্ত সূর্যের হাত ধরে। জুলাই সংগ্রামীদের চেতনায় তখন শুধু ভোর দেখার আকাঙ্ক্ষা। তা যদি আসে রক্ত স্নানের মধ্য দিয়ে, তবে তাতেও রাজি তারা। এমন মনোবল নিয়ে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। প্রথম দিনের বাংলা ব্লকেট সফলের উদ্দীপনাকে সঙ্গে নিয়ে আরো দ্বিগুণ তেজে 8 জুলাই মাঠে নামেন শিক্ষার্থীরা। দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হওয়া মিছিল বিশ্ববিদ্যালয় ঘুরে শাহবাগ অবরোধ করে। একই সময়ে সায়েন্স ল্যাব অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। নীলক্ষেত অবরোধ করেন ইডেন ও গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীরা। এভাবে চতুর্মুখী সড়ক অবরোধ করে চলতে থাকে বাংলা ব্লকেট। এক পর্যায়ে শিক্ষার্থীদের মিছিলটি কারওয়ান বাজারে এলে বাধা দেয় পুলিশ। সেই বাধা উপেক্ষা করে বিকেল 5টায় ফার্মগেট অবরোধ করেন শিক্ষার্থীরা। ততক্ষণে মিছিলে মানুষের সংখ্যা বাড়ে কয়েক গুণ। রাত 8টার পর ফার্মগেট ছেড়ে আবারও শাহবাগে এসে ঘোষিত হয় পরদিনের কর্মসূচি। 8 জুলাই দাবি আদায়ে সরকারকে 3 দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সাথে আগামী 3 দিন দেশব্যাপী অবরোধ কর্মসূচির পাশাপাশি সারা দেশে গণসংযোগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও আসে। বাইরের ছিল মানুষের সেই যুদ্ধ, এটা পুরো রাষ্ট্রযন্ত্রের সাথে আপনি ফাইট করতে হয়েছে। আমাদের এই আন্দোলন থেকে আর পিছিয়ে ফেরার সুযোগ ছিল না। এদিনও গোটা আন্দোলনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্য দেয় 2 রাজনৈতিক দলের নেতারা। রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। ছেলেদের যে দাবি, এই দাবি আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি। একদিকে সড়ক অবরোধ, অন্যদিকে দীর্ঘমেয়াদী হলেও আন্দোলন সফল করতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গঠিত হয় 65 সদস্যের সমন্বয়ক কমিটি, যা নতুন মাত্রা যোগ করে জুলাই আন্দোলনে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে তিস্তাবহ পরিকল্পনা বাস্তবায়নের রাজনৈতিক ঐক্যে আশার আলো দেখছে উত্তরের মানুষ। ভূ রাজনৈতিক জটিলতা থাকলে নিজস্ব অর্থায়নে কাজ শুরুর পরামর্শ। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, কর্মসংস্থানের সংকট আর প্রযুক্তির হাতছানি, এই তিনে মিলে বদলে যাচ্ছে তরুণ প্রজন্মের কর্মজীবনের মানসচিত্র। চাকরির জন্য অপেক্ষার বদলে অনেকেই এখন স্বপ্ন দেখছেন নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার। বিশেষজ্ঞদের মতে বেকারত্ব কমিয়ে কর্মসংস্থান বাড়াতে উদ্যোক্তাদের দিতে হবে বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ, মূলধন সহায়তা ও বাজার তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতা। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দেশে প্রতি বছর প্রায় 20 লাখ শিক্ষিত তরুণ কর্মবাজারে প্রবেশ করলেও কাঙ্ক্ষিত চাকরি পান অর্ধেকেরও কম। ফলে বাড়ছে বেকারত্বের হার। শিল্পায়নের সংকুচিত শ্রমবাজারের কারণে এই হার সবথেকে বেশি রংপুর অঞ্চলে। আমাদের বাংলাদেশের বোধহয় চাকরির বাজারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একাডেমিক লেখাপড়ার সাথে চাকরি জীবনের যে লেখাপড়া, সেটা কোনো পার্থক্য নেই। 1500-2000 যদি পোস্ট থাকে, সেখানে দেখা যায় যে 4 লাখ 7 লাখ পরীক্ষার্থী। আমারও প্রিপারেশনটা আরও বাড়ানোর দরকার, না হলে তো
মানে ভালো জায়গায় হয়তো বা যাওয়া যাবে না। তবে হতাশার এই ছবিটা পাল্টে দিচ্ছে ইচ্ছাশক্তি এবং প্রযুক্তি। ই কমার্স, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং কিংবা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবে নিজের পণ্যের ব্র্যান্ড তৈরি করে ঘুরে দাঁড়াচ্ছেন অনেক তরুণ তরুণী। এই যেমন শৈবাল আহমেদ, 4,000 টাকা দিয়ে শুরু করা এই উদ্যোক্তার মূলধন এখন কোটি টাকা। তার মতো সফলতার গল্প রয়েছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা এই 3 তরুণের। উৎপাদন করছেন কৃষিভিত্তিক পণ্য, তবে সফলতার পেছনে রয়েছে শ্রম, সংকট আর নানা বাধার গল্প। এখন একটা মূলধন আমাদেরকে ব্যাংক বা এনজিও দিচ্ছে, অনেক ভারী বোঝা ঘাড়ে চাপাই দিচ্ছে, হয় অল্প সময়ে অল্প মেয়াদে পরিশোধ করা, নয়তো অনেক বড় একটা অ্যামাউন্টের লভ্যাংশ নিয়ে। বাগানে কোনো লোনের আমাদের কোনো অপশন নাই। আপনি যদি কোনো মশলা জাতীয় ফসল করেন তাহলে তো আপনাকে হয়তো আমরা সাপোর্ট করতে পারি। টাইমলি যদি আপনি পেস্টিসাইড, তারপরে ইনসেকটিসাইড এগুলো যদি প্রয়োগ করতে না পারেন, সেক্ষেত্রে আপনার দেখা যাবে পুরো কৃষিটা ডিস্ট্রয় হতে পারে, ধ্বংস হতে পারে। এই জন্য এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টাইমলি কাজগুলো করা। বিশেষজ্ঞরা বলছেন, পৃষ্ঠপোষকতা দেয়া গেলে দেশের এমন লাখো উদ্যোক্তারাই হতে পারেন অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আমরা যদি এই খাতের মধ্যে বিনিয়োগ করতে পারি, এই খাতে যদি আমরা মানুষকে আগ্রহী করে তুলতে পারি, এই খাতে একজন মানুষ যেন তার পেশার বিকল্প হিসেবে এই পেশাটাকে বেছে না নিয়ে প্রথম পছন্দ হিসেবে যদি উদ্যোক্তা হতে পারে, তাহলে কিন্তু এই সংকটগুলোর সমাধান সম্ভব। গবেষণা বলছে 18 থেকে 35 বছর বয়সী 62% তরুণী নিজেদের ব্যবসা শুরু করতে আগ্রহী। তবে প্রয়োজন বাজেটে বিশেষ বরাদ্দ এবং সরকারি উদ্যোগ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। তিস্তা মহাপরিকল্পনা উত্তরের 2 কোটি মানুষের স্বপ্ন, কিন্তু বিগত সরকারের একাধিকবার আশ্বাস ও বাস্তবায়নে ব্যর্থতায় স্বপ্নভঙ্গ হয়েছে তিস্তাপাড়ের বাসিন্দাদের। কিন্তু এবার ভিন্ন চিত্র। সব রাজনৈতিক দল একাট্টা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে। এমনকি অন্তর্বর্তী সরকারও সাফ জানিয়েছে, তিস্তাপাড়ের বাসিন্দারা চাইলে এই প্রকল্প অবশ্যই আলোর মুখ দেখবে। অধিকার কর্মীরা বলছেন, ভূ রাজনৈতিক জটিলতা থাকলে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের আরও একটি রিপোর্ট। আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে, আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে 9 মার্চ থেকে 13 মার্চ উত্তরের 5 জেলায় পাওয়ার চায়না কোম্পানি তিস্তাপাড়ের বাসিন্দাদের কাছে তুলে ধরে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প, যে প্রকল্পে একাত্মতা জানান উত্তরের 2 কোটি মানুষ। ভারতের আগ্রাসনে ভাঙন, প্লাবন আর খরায় বিধ্বস্ত তিস্তাপাড়ের বাসিন্দারা দীর্ঘ সময় ধরে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে আন্দোলন চালিয়ে আসছে, এবার সেই দাবি বাস্তবায়নে একাট্টা হয়েছেন প্রধান রাজনৈতিক দলগুলো, যা আশার আলো জুগিয়েছে অববাহিকার কোটি প্রাণে। তিস্তাপাড়ের 11টি পয়েন্টে আপনারা কর্মসূচি পালন করেছেন। আপনাদের এই আন্দোলন অবশ্যই ইনশাল্লাহ বৃথা যাবে না। আপনাদের এই আন্দোলনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে। তিস্তা মহাপরিকল্পনারে নিয়ে কোনো ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। বাস্তবসম্মতভাবে এবং কুড়িগ্রামকে কোনো ধরনের যাতে অবহেলা না করা হয়, সেইভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। অধিকার কর্মীরা বলছেন, ভূরাজনৈতিক জটিলতা থাকলে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে এই প্রকল্পের কাজ বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। আমাদের নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে কোনো অসুবিধা হবে না, এবং ভূরাজনৈতিক যে নানা টানাপোড়ন চলতেছে, এই টানাপোড়ন এবং দৌড় তো থাকবে না। উত্তরের কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে বহু আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজের শুরুটা হোক অন্তর্বর্তী সরকারের হাত ধরেই প্রত্যাশা নদীপাড়ের বাসিন্দাদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। Thai Aluminium. The better is now the best. সকালের সময় আরও থাকছে, ক্যান্ডিতে বিজয় নিশান উড়িয়ে শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডে সিরিজ জিততে চায় বাংলাদেশ। ম্যাচে বৃষ্টি বাগড়ার শঙ্কায় ডিএলএস ভাবনাও আছে টাইগারদের। ম্যাচ শুরু বেলা 3টায়। 6 দফা দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বিস্তারিত জানাতে শহরের কদমতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী অপু বণিক। সরাসরি যাচ্ছে তার কাছে।
দেখুন, বাস মিনিবাস মালিক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু যে 6 দফা দাবিতে আজকে সিলেটের জেলা জুড়ে কিন্তু যে বাসের যে ধর্মঘটটি রয়েছে সেটি কিন্তু তারা চালু করেছেন এবং বিশেষ করে গতকাল পর্যন্ত কিন্তু যে পণ্য পরিবহন ধর্মঘট ছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের 6 দফা দাবিতে কেন্দ্র করে কিন্তু আজকে থেকে সকাল 6টা থেকে সম্পূর্ণরূপে কর্মবিরতিতে রয়েছেন বাস মালিক সমিতির কর্মকর্তারা এবং তাদের 6টি যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর জন্যই কিন্তু মূলত তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। এবং এর আগে যদি বলতে চাই, গত শনিবার থেকে কিন্তু টানা 48 ঘন্টার ধর্মঘট তারা পালন করেছেন। তারা যেমনটি বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছিল সেই দাবিগুলো কোনো আশ্বাস পাননি প্রশাসনের পক্ষ থেকে এবং তারাও কিন্তু বৈঠকে বসতে পারেননি। অনেকবার বৈঠকে বসতে চেয়েছেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নীরব ভূমিকা রাখার কারণে কিন্তু তারা পুনরায় এটিকে আরো 24 ঘন্টা যোগ করে 72 ঘন্টা করেন এবং গতকাল যেমনটি আমরা দেখেছিলাম যে গতকাল পর্যন্ত ধর্মঘট কর্মবিরতি পালন করেছেন এবং পরবর্তীতে বাস মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু সন্ধ্যার পরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তারা যারা রয়েছিলেন ঊর্ধ্বতন যারা নেতাকর্মীরা রয়েছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে তাদের 5 দফা দাবির সাথে মূলত আরেকটি যে দফাগুলো রয়েছে সেই আরেকটি দফা যোগ করে কিন্তু 6টি দফা দাবিতে তারা মূলত আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করেছেন। এতে সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করেছিলাম যে এখানকার সিলেটে কদমতলী যে বাস স্ট্যান্ড রয়েছে এই বাস স্ট্যান্ডে কিন্তু সকাল থেকে সিলেটের বাইরে দূরপাল্লার কোনো বাস কিন্তু ছেড়ে যায়নি এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, বাইরের জেলা থেকে যে আছে ওইটা কিন্তু বাসগুলো এসে ঢুকেছে। তো সিলেট থেকে এই ছিল পরিবহন ধর্মঘটের আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। পরিবহন ধর্মঘটের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে। শেষ সময়ের বেচাকেনায় জমে উঠেছে দেশের অন্যতম জনপ্রিয় আম হাড়িভাঙ্গার বাজার। তবে দাম কিছুটা বাড়লেও কীটনাশক ও পরিচর্যা ব্যয়ের চাপ, আগাম ফলন আর বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় লোকসানের শঙ্কায় বাগানীরা। তবে কৃষি বিভাগের পরামর্শ, হাড়িভাঙ্গার পাশাপাশি বিভিন্ন জাতের আমের চাষ বাড়ানো গেলে কমবে লোকসানের শঙ্কা। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। শেষ সময়ে জমে উঠেছে হাড়িভাঙ্গা আমের বাজার। রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ হাটে প্রতিদিন ভিড় করছেন পাইকাররা। দেশের একমাত্র জিআই ট্যাগপ্রাপ্ত আম হিসেবে হাড়িভাঙ্গার চাহিদা বরাবরই বেশি। তবে চলতি মৌসুমে জুনের প্রচণ্ড গরমে আগেভাগেই পেকে গেছে আম। অন্যদিকে বাগান পরিচর্যায় খরচ বেশি হওয়ায় মৌসুম শেষে লোকসানের শঙ্কা রয়েছে বলে জানান বাগানীরা। বাড়িফোর, আমরুপালি, ব্যানানা ম্যাঙ্গো সবগুলো আসার কারণে একটু দামটা কমছে। এখন তো আর গাছে আম নাই, পাইকে শেষ হয়ে গেছে। এখন বাজার হয়েছে মনে করো 3200-3500, বুঝলেন নাই, তাতে তো পোষাচ্ছে না। এবারে ঔষধপাতি যে আকারে গেছে, হ্যাঁ, যার জন্য এবার পোষাইতেছে না। তবে কৃষি বিভাগের পরামর্শ, হাড়িভাঙ্গার পাশাপাশি অন্যান্য জাতের আম চাষ করলে চাষিরা লাভবান হবেন। শুধু হাড়িভাঙ্গার উপর নির্ভরশীল না থেকে যে জাতগুলো রপ্তানিযোগ্য সেগুলো আপনি পাশাপাশি আবাদ করেন এবং আমাদের বেশ কিছু চাষি কিন্তু তারা কনভার্ট করেছে, হাড়িভাঙ্গাও আছে তাদের এবং সেখানে আপনার আম্রপলি, ব্যানানা ম্যাঙ্গো, আপনার বাড়ি আম 4 এগুলো তারা চাষ করতেছে এবং তারা কিন্তু বেশ লাভবান। চলতি মৌসুমে রংপুর জেলায় 1915 হেক্টর জমির বাগানে হাড়িভাঙ্গা আমের উৎপাদন হয়েছে প্রায় 30,000 মেট্রিক টন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। খেলার খবর, ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোতে ম্যাচ জিতলেও লম্বা ইনিংস খেলার পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ক্যান্ডিতে ভালো ক্রিকেট খেলে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ, জানিয়েছেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। বৃষ্টির শঙ্কা থাকায় ডিএলএস নিয়েও আছে ভাবনা। অন্যদিকে স্বাগতিক সুবিধা কাজে লাগিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় লঙ্কানরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় 3টায়। ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ক্যান্ডিতে এসে স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে বাংলাদেশ, কারণ গল আর কলম্বোর অসহ্য গরমে হাঁসফাঁস লেগেছিল টাইগারদের। তবে পাল্লেকেলের নাতিশীতোষ্ণ আবহাওয়া কিছুটা হলেও ঘরের আবহ দিবে, আর কলম্বো থেকে নিয়ে আসা জয়ের টাটকা স্মৃতি হাওয়া দিয়েছে আত্মবিশ্বাসের পালে।
শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে খুব বেশি সময় পায়নি বাংলাদেশ। আগের ম্যাচগুলোর মতোই সিরিজ নির্ধারণী ওয়ানডে দিবারাত্রির হওয়ায় যথারীতি ফ্লাড লাইটের আলোয় অনুশীলনে টাইগাররা। তবে 2 বছর আগে এই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা সঙ্গী মিরাজ ছাড়াও স্কোয়াডের 6 ক্রিকেটারের। ওই ম্যাচে অবশ্য হেরেছিল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার মিছিলে একাই লড়াই করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় উরুতে চোট পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে ইনজুরি গুরুতর না হওয়ায় শেষ ম্যাচে তিনি খেলছেন তা প্রায় নিশ্চিত। বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা প্রবল তাসকিন আহমেদের। সেক্ষেত্রে ছিটকে যাবেন হাসান মাহমুদ। একাদশে পরিবর্তন আসতে পারে ওই একটাই। আমরা তো খেলার মধ্যে আছি, সো আমাদের অলমোস্ট আমরা রেডি জাস্ট আমাদের বেস্টটা দেওয়ার জন্য। আর শান্ত ভাইটা এখন পর্যন্ত ভালো আছে। লাস্ট ম্যাচে যেভাবে মিরাজ ভাই, পাটোয়ারি এন্ড তানবীর অনেক ভালো বোলিং করছে, সো এটা অবশ্যই আমাদের জন্য ভালো। ক্যান্ডিতে শেষ ম্যাচটা হারলেও মুখোমুখিতে পিছিয়ে নেই বাংলাদেশ। 2013 সালে প্রথমবারের মতো লঙ্কানদের নিজেদের মাঠে হারানোর সাক্ষী এই পাল্লেকেলে। এখানে টসই অনেকটা নির্ধারণ করে দিবে ম্যাচের ভাগ্য, কারণ শেষ 10 ম্যাচে টার্গেট তাড়া করে জয় এসেছে 9টিতে। ফ্ল্যাট উইকেট, আছে রান বন্যার আভাসও। ম্যাচ জিতলেও ওপেনিং জুটির ব্যর্থতা, মিডল অর্ডারের ক্রাইসিস, পার্টনারশিপ আর ব্যাটারদের ইনিংস বড় করতে না পারা, মোমেন্টাম হারানোর মতো ভুল দেখা গেছে দ্বিতীয় ওয়ানডেতেও। যা কাটানোর প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছিলেন অধিনায়ক মিরাজ, এবার করে দেখানোর পালা। আমার মধ্যে আউট হয়ে যাওয়ার পর অনেক গিল্টি ফিল হচ্ছিল, হয়তোবা সেট হয়ে গেছি, উইকেট সুন্দর ছিল, এটা 100 মারা যেত। সো আউট হওয়ার পরে খারাপ লাগছিল। ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড, সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে। প্রথমবার লঙ্কা দুর্গে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। যে অভিযানে ইংল্যান্ড থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। ক্যান্ডির একমাত্র অনুশীলন সেশনটা মিস করলেও ডাগ আউটে দেখা যাবে তাকে। পাল্লেকেলে বরাবরই বৃষ্টিপ্রবণ ভেন্যু। এখানে হরহামেশাই বৃষ্টির বাগড়ায় বন্ধ হয় ম্যাচ। আর সবশেষ যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এই ভেন্যুতে, সেটি বৃষ্টির কারণে কোনো ফলাফলের মুখই দেখেনি। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে সব কিছু মাথায় রেখে। ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এবার বর্ষা বন্দনা। বছর ঘুরে মেঘ বৃষ্টির দিন নিয়ে আবার এসেছে বর্ষা। মেঘের গর্জন, টিনের চালের রিমঝিম বা অঝোর ধারায় বর্ষণ, সবই বাংলার বর্ষার চিরচেনা রূপ। বাদল দিনে প্রকৃতিও সেজেছে সবুজের সমারোহে, আর বর্ষার কাজল কালো রূপে রঙে ছোঁয়া আনে কদম ফুল। এবছর ঋতুর পালাবদলে বৃষ্টির দেখা মিলেছে ফাল্গুন চৈত্র থেকেই। মোহাম্মদ শাহিনের তোলা ছবিতে রৌনক নিয়ন্ত্রণ রিপোর্ট। আকাশে কালো মেঘের ডানায় ভর করে আসা এক পশলা বৃষ্টি জানান দেয় এসেছে বর্ষা। সেই বৃষ্টির জলরাশি বেয়ে নাকে আসে সোদা মাটির গন্ধ। সবকিছুতেই নতুনের আহ্বান, প্রাণের উচ্ছ্বাস। ষড়ঋতুর এই দেশে গ্রীষ্মের পরই বর্ষা আসে থই থই জলযোছনায় মাখামাখি হয়ে, কখনো রিমঝিম বৃষ্টি, কখনো বা মুষলধারে বর্ষণ। তবে এবছর বৃষ্টি শুরু হয়েছে বর্ষা ঋতু আসার আগেই। বৃষ্টির পরের যে প্রকৃতিটা, ওটা যে স্বচ্ছ মনে হয়, স্নিগ্ধ মনে হয়, সেটার জন্য বৃষ্টি ভালো লাগে। চোখে শান্তি শান্তি লাগে। আসলে বৃষ্টি নাই, তারপরও ভালো লাগছে। বর্ষাকালের এই আবহাওয়াটা খুবই সুন্দর। বাংলার বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ মিলে বর্ষায় যেন প্রাণ ফিরে পায় সবুজ প্রকৃতি। বর্ষার মতো সুন্দর ঋতু আসলে একটাও না। একমাত্র বর্ষাতেই বাংলাদেশে অদ্ভুত সুন্দর একটা ফুল ফোটে, কদম ফুল। কবির কবিতা চিত্রকরের তুলি, প্রিয় কোনো গানের সুর ধরা দেয় বৃষ্টির ছবি হয়ে। কেবল শিল্প সাহিত্যেই নয়, বাঙালির জীবনের সঙ্গে মিশে আছে বর্ষা। বৃষ্টি মানেই রাশি রাশি সুখস্মৃতি, বৃষ্টি মানে অবসাদময় ক্লান্তি। বৃষ্টির অপেক্ষা করে বের হয়েছি, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসে আজকে না ভিজে বাসায় ফিরবো না। তবে জলবায়ু পরিবর্তনে বদলাচ্ছে বর্ষার চিত্র। আষাঢ় শ্রাবণের অঝোর ধারায় বর্ষণ দেখা যায় কম। বর্ষার যে স্বতন্ত্র বৈশিষ্ট্য, সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যটাই এখন নেই। এখন মনেই হয় না বর্ষাকালে। এটা হয়তো বা জলবায়ু পরিবর্তন বা আবহাওয়ার পরিবর্তন আমরা যেটাকে বলি, সেটাই কিন্তু হচ্ছে। অর্থাৎ এই স্বাভাবিক প্রক্রিয়া আসলে কিভাবে ফেরানো যায় বা আসা যায়, সেটা নিয়ে আসলে কাজ করা উচিত।
শুভ্রতা ছড়াচ্ছে বর্ষার কদম। কবিদের কল্পনায় বর্ষা এক অনিন্দ্য সুন্দর সৃষ্টি। বর্ষার কোমলতা মানুষের হৃদয়কে যেভাবে ছুঁয়ে যায়, বাংলার আর কোনো ঋতু হয়তো সেভাবে ছুঁয়ে যায় না। বর্ষাতেই যেন প্রকৃতির পরিপূর্ণতা। বর্ষার ধারায় শুদ্ধ হোক প্রতিটি মানব মন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সামান্য কমিয়ে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক নির্ধারণ। যুক্তরাষ্ট্রের যোগ হবে খাতভিত্তিক ট্যারিফের সঙ্গে। ডক্টর ইউনূসকে ট্রাম্পের চিঠি 1 আগস্ট থেকে কার্যকর। বাংলাদেশের জন্য বিলিয়ন ডলারের রফতানি বাজার অস্ট্রেলিয়া। ইউরোপ আমেরিকার বিকল্প হিসেবে দারুণ সম্ভাবনাময়। পণ্যে বৈচিত্র্য এনে আয় বাড়ানোর সম্ভাবনা কয়েকগুণ। এবং নির্বাচন ঘিরে সাংগঠনিক ভিত্তি জোরদারে তৎপর এনসিপি। সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা। সংস্কার বিচার ছাড়া ভোট হলে অংশগ্রহণ নিয়ে দ্বিধা। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।